নমস্কার, আমি অর্ণব। সবার আগে সকলকে জানাই বিশ্ব জয়ের অনেক অভিনন্দন। বলুন, কে কে ওয়ার্ল্ড কাপ দেখলেন? সত্যি বলছি, সেমিফাইনালের আগে বিশ্বজয়ের আশা আমার ছিল না। অস্ট্রেলিয়া যেরকম টিম, ভেবেছিলাম ট্রফি এবারও ওদের হাতেই যাচ্ছে। কিন্তু আমার সব হিসেব ওলটপালট করে দিল ইন্ডিয়ান ওমেন্স টিম, আর আমি অত্যন্ত গর্বিত ভুল প্রমাণিত হতে পেরে। সত্যি বলছি, যা ম্যাজিক শো দেখলাম সেমিফাইনাল আর ফাইনালে, আমার এখনো ঘোর কাটেনি, জানেন তো। আশা করা যাচ্ছে 1983 পর ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম যেমন অনুপ্রেরণা জুগিয়েছিল, এবার মেয়েরাও তাই করলেন। বহু মেয়ে ক্রিকেটে যোগ দেবে। অনেক বাবা মা মেয়েদের নাম রাখবেন হরমান, স্মৃতি, জেমিমা, রিচা, দীপ্তি। এককালে যে রোদে তপ্ত পথের ওপর খালি পায়ে হেঁটেছে ওমেন্স ক্রিকেট, তাতে নরম ফুল পড়বে। আর শুধু ক্রিকেট কেন, মেয়েরা শাঁসা করে এগিয়ে চলেছে কুস্তিতে, দাবায়, শুটিংয়ে। আশা রাখি সব গেমেই তাদের পথ চলা স্বস্তির হোক। যাক, এ আলোচনা তো চলতেই থাকবে। আসুন আপনাদেরকে আজকের গল্পটা শুনিয়ে নিই, তারপর আমাদের বিশ্বজয়ী মেয়েদের নিয়ে না হয় আর একবার কথা হবে, হতেই হবে। শুরু হচ্ছে আমার আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা অঙ্গহীনা। চোরবাগানের শ্যামচরণ চট্টোপাধ্যায়কে লোকে বলে বোম ভোলানাথ। নিজে তিনি নিতান্তই ভালো মানুষ, পৃথিবীশুদ্ধ লোককেও ঠিক সেই রূপ ভালো মানুষ মনে করেন। সকলকে অত্যন্ত অধিক বিশ্বাস করা যেন তাহার একটা মানসিক রোগ। জিনিস কিনিয়া কখনো টাকার ফেরত পয়সা গনিয়া লন না। কেহ বিপদে পড়িলেই শ্যামচরণবাবু তাহার উপকার করেন। তিনি নিজে বিপদে পড়িলে সে যে আসিয়া বুক পাতিয়া দিয়া পড়িয়া তাহার উপকার করিবে, সে বিষয়ে তিনি নিশ্চিন্ত। শ্যামচরণবাবু বেটে কাটো রকমের মানুষটি। চোখ দুটি ভাসা ভাসা, হাসি হাসি, গৌরবর্ণ, প্রৌঢ় পুরুষ। মাথাটি নাড়িয়া নাড়িয়া, চিবাইয়া চিবাইয়া কথা কহেন। সওদাগরি অফিসে চাকরি, বেতন অল্প, 60 টাকা মাত্র। একটি প্রাইভেট টিউশনও আছে। এই সামান্য আয়ের ওপর নির্ভর করিয়া কলিকাতা শহরে সপরিবারে বাস করা কম দুঃসাহসের কার্য নহে। কিন্তু একটি ঠিকা ঝি আছে, সে কত কাজকর্ম করিয়া দিয়া যায়, বাকি কর্ম নিজেদের করিয়া লইতে হয়। হ্যাঁ, কষ্ট হয় বটে, কিন্তু উপায় তো নাই। শ্যামচরণবাবুর একটি ছেলে, 3টি মেয়ে। ছেলেটির বয়স 17-18 বছর, বিএ ক্লাসে পড়ে। বড় মেয়ে সুলোচনা হরিপুরে বিবাহ হইয়াছে। তাহার ছোট শৈলবালা, তাহার ছোট ক্ষান্তমণি। শৈলবালার আজিও বিবাহ হয় নাই, দিলেই হয়, বয়স হইয়াছে। ক্ষান্তমণি ছোট। শ্যামাচরণবাবুর হাতে পৈতৃক আমলের কিছু টাকা ছিল, তাহা বড় মেয়েটির বিবাহে সমস্তই খরচ করিয়া ফেলিয়াছেন। এই তো অবস্থা, রাখিয়া ঢাকিয়া বুঝিয়া সুঝিয়া খরচ করিতে হয়। কিন্তু বোম ভোলানাথকে তখন সে কথা বুঝায় ইহা কাহার সাধ্য। তখন শৈল ছোট ছিল, এখন সে 12-13 বছরের হইয়াছে। এখন শ্যামাচরণ নিজের ভ্রম বুঝিতে পারিয়াছেন। কন্যাদায় এমনই জিনিস, বোম ভোলানাথ শ্যামাচরণকেও চঞ্চল করিয়া তুলিয়াছে। দুর্ভাবনায় এই দরিদ্র দম্পতির মুখ ক্লিষ্ট, মন বিষাদ ভারাক্রান্ত। গৃহিণী বলিলেন, আমার গায়ের যা কিছু গহনা আছে সব বিক্রয় করো, 1000 টাকার উপর পাওয়া যাইবে, তাহাতেই এ যাত্রার জাতি রক্ষা হোক। শ্যামাচরণ ঠেকিয়া শিখিয়াছে, বলিলেন, তাহার পর খেন্তির বেলায় কি উপায় হইবে? গৃহিণী বলিলেন, আশু ততদিন যদি নারায়ণের ইচ্ছে মানুষ হয়, তাহা হইলে আর ভাবনা কি। ক্ষান্তমণি শৈলবালার চেয়ে 2-3 বৎসরের মাত্র ছোট। আজিকালকার বাজারে বিএ ক্লাসের ছাত্র আশুতোষ যে 2-3 বৎসরে মানুষ হইতে পারিবে,
সে আশা অপরকে হইলে সাহস করিয়া মনে স্থান দিতে পারিত না। কিন্তু শ্যামাচরণবাবু দিলেন। গহনা বিক্রয়ের পরামর্শই স্থির হইল। কিন্তু আবার মনের মতো পাত্রও তো চাই। গৃহিণী বলিলেন, যখন আমি গা খালি করিয়া সর্বস্ব খোয়াইয়া মেয়ের বিবাহ দিতেছি, তখন সে একটাকে ধরিয়া দিলে চলিবে না। জামাই দেখিতে সুশ্রী হইবে, তুইটাকে একটা পাশ করা হইবে, খাইবার পরিবার সংস্থান থাকিবে, এই রূপ চাই। কিন্তু শ্রীমান আশুতোষের একজন সহপাঠী বন্ধু ছিল, তাহার নাম মোহিনীমোহন। সে জমিদারের ছেলে, কলিকাতায় মেষের বাসায় থাকিয়া পড়াশোনা করিত। মাঝে মাঝে আশুর সঙ্গে তাহাদের বাড়িতে আসিত। অনেকবার নিমন্ত্রণ করিয়া তাহাকে খাওয়ানোও হইয়াছে। যে লক্ষণগুলি গৃহিণী জামাতার চাহিয়াছিলেন, এই মোহিনীমোহনে তাহার সকলগুলি বিদ্যমান। সুতরাং স্বভাবতই তাহারই কথা সকলের মনে হইল। যেমন কর্তা তেমনই গৃহিণী, আর তেমনই হইয়াছে ছেলেটি। জমিদারের ছেলে বিয়ে পড়িতেছে, কখনা বেচিয়া 1000 টাকা পাওয়া যাইবে, তাহাতেই নাকি তাহাকে ক্রয় করিবেন। সত্য যুগ আর কি। শ্যামাচরণবাবু বামন, প্রাংশুলভ্য ফল মোহিনীমোহনকে জামাতা করিবার জন্য তিনি বাহু বাড়াইলেন। ইহার প্রতিফলস্বরূপ উপহাস নহে সর্বনাশ উপস্থিত হইয়াছিল। কিন্তু যাক, সে কথা না হয় পরে বলিব। আশু বলিল, মোহিনীমোহনের বিবাহ হয় নাই বটে, কিন্তু তাহারা কাহার সন্তান, কয় পুরুষে, নৈকুষ্য অথবা ভগ্নকুলীন, এসব আশু কিছুই বলিতে পারিল না। পরদিন কলেজে কথায় কথায় কৌশল করিয়া বন্ধুর নিকট হইতে আশু সমস্ত সংবাদ সংগ্রহ করিয়া লইল। সমস্তই মিলিতেছে, বড় সুখের কথা। আশু একে তো শ্যামাচরণবাবুর পুত্র, তাহাতে অল্প বয়স্ক সাংসারিক অভিজ্ঞতা প্রায় কিছুই নাই। সে মনে করিল যেন বিবাহ হইয়াই গিয়াছে। প্রথম হইতেই মোহিনীর সঙ্গে তাহার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। এখন মনে মনে তাহাকে ভাবি ভগ্নিপতি স্থির করিয়া সেই বন্ধুত্ব প্রগাঢ়তর করিয়া তুলিল। ইহার ফলস্বরূপ আশুদের বাড়িতে মোহিনীর যাতায়াত বৃদ্ধি পাইল। শনিবার কলেজের ছুটির পর সে প্রায়ই আসিয়া আশুদের বাড়িতে সন্ধ্যা যাপন করিত। রবিবারে এবং অন্য ছুটির দিনে মাঝে মাঝে আশুর মা তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইতে লাগিলেন। ইহাদের গোপন অভিপ্রায় জানিতে যদিও মোহিনীমোহনের অধিক দিন বিলম্ব হইল না। বিবাহের কথাবার্তা হইবার পূর্বে শৈলবালা মোহিনীর সঙ্গে স্পষ্ট কথা বলিত না বটে, কিন্তু তাহার সম্মুখে বাহির হইত এবং প্রতিদিনই একবার পরস্পরে চোখাচোখি হইয়া যাইত। আশু ও মোহিনী আহারে বসিলে আশুর মা পরিবেশন করিতেন। প্রয়োজন হইলেই শৈল আসিয়া তাহাকে সাহায্য করিত। কিন্তু যেদিন শৈলবালা এই বিবাহের কথা শুনিল, সেদিন হইতে মোহিনীর সাক্ষাতে আর সে প্রাণান্তেও বাহির হইত না। মোহিনী আসিলেই কান্তমণি সুর করিয়া বলিতে থাকিত, দিদির বর এসেছে গো। মোহিনী বাহির হইতে এই গান শুনিয়া মনে মনে হাসিত, ভাবিত কোথায় কি তাহার ঠিক নাই, বিবাহ নাকি। কিন্তু শ্যামাচরণের কন্যা শৈলবালার তো সে বুদ্ধি ছিল না। সে যখন মোহিনীমোহনকে দেখিত, তখন তাহাকে স্বীয় ভাবী পতিস্বরূপ দেখিত। যখন নিজের ভবিষ্যৎ জীবনের যে কোনো অংশের কল্পনা করিত, সেই অংশেই দেখিতে পাইত মোহিনীমোহন সুন্দর শান্ত সমুজ্জ্বল চক্ষু দুটিতে স্নেহ ভরিয়া দাঁড়াইয়া আছে। কিন্তু ক্রমে মোহিনীমোহনেরও বুদ্ধি বিপর্যয় ঘটিল। তাহার সমস্ত তর্ক যুক্তি শীঘ্রই তাহাকে কল্পনার কমনীয় হস্তে সমর্পণ করিয়া বিদায় গ্রহণ করিল। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া যাইলে মোহিনী ভাবিত, যদি শৈলবালার সঙ্গেই আমার বিবাহ হয় তবে কেমন হয়। মনে হইত বেশ হয়। বেশ নামটিও কিন্তু শৈলবালার লজ্জাটা যদিও বড় বেশি। কখনো ভাবিত তা বেশ তো,
লজ্জায় তো স্ত্রীলোকের ভূষণ। আবার কখনো বা ভাবিত এই ভূষণ বাহুল্যে আমার নব প্রণয়ের কোমল হৃদয় ক্ষত বিক্ষত হইবে না তো? লজ্জা ভাঙাইতে অনেক আয়াস স্বীকার করিতে হইবে। এখন তো দেখিলেই পলাইয়া যায়। ফুলশয্যার রাত্রে কথা কওয়াইতে অনেক সাধ্য সাধনার প্রয়োজন হইবে। কল্পনায় সেই ফুলশয্যা রাত্রিটির অভিনয় করিত। শৈলবালা যেন খসখসে কাপড় পরিয়া, সাটিনের বডিস পরিয়া, কপালে একটা খয়েরের টিপ কাটিয়া, চুলে সুগন্ধি মাখিয়া, জড়সড় হইয়া মুখখানি ঠাকিয়া পাশ ফিরিয়া শুইয়া আছে। আচ্ছা, শয্যায় প্রবেশ করিয়া সে শৈলকে কি বলিয়া ডাকিবে? নাম করিয়াই ডাকিবে। আচ্ছা, শৈল কি তার উত্তর দিবে? সে ফিরিবেও না, চাহিবেও না, কথাও কহিবে না। তারপর অনেক চেষ্টাতে যেন কথা কহিল, কিন্তু সে যেন শৈল নিজ কণ্ঠস্বর নহে। সে পিতৃগৃহের পরিচিত শানিত কোমল কণ্ঠস্বর কি এই যে ভাঙা সংকুচিত বাধাপ্রাপ্ত স্বর, কিন্তু নিরতিশয় মধুর। এইরূপ ভাবিতে ভাবিতে রজনী শেষে তাহার নিদ্রাকর্ষণ হইত। স্বপ্ন দেখিত। সে স্বপ্নও যেন শৈলবালার স্মৃতি পরিমলে আমোদিত। যে রাত্রিতে পূর্ণিমার চন্দ্র পৃথিবীর ওপর বেশি করিয়া উন্মাদনা বর্ষণ করিত, সে রাত্রিতে হয়তো কল্পনা করিত যেন এক সমুদ্রবেষ্টিত জনহীন দ্বীপের প্রান্তরে বেড়াইতে বেড়াইতে সহসা শৈলবালার সাক্ষাৎ পাইল। তখন নূতন নূতন বিবাহ হইয়াছে। শৈল, তুমি এখানে কেমন করিয়া আসিলে? কেমন করিয়া আসিয়াছে তা তো শৈল জানে না। বাড়িতে বিছানায় মার কাছে ঘুমাইতেছিল, জাগিয়া দেখিল এই বনে আসিয়া পড়িয়াছে। বোধ হয় আরব্য উপন্যাসের জিনি দৈত্য অথবা পরীদের রাজা উড়াইয়া আনিয়া থাকিবে। সমুদ্র গর্জন শুনিয়া ভয় পাইয়া শৈলবালা কাঁদিতেছিল। এখন আর তার ভয় করিতেছে না। মোহিনী যেন বলিল, তোমার ক্ষুধা পাইয়াছে, তোমার জন্য ফল সংগ্রহ করিয়া আনি? শৈল বলিল, না, আমি একলা থাকিতে পারিব না, আমার ভয় করিবে যে। তবে চলো, দুজনেই যাই। কিন্তু শৈল কি সেই কঙ্করাকীর্ণ পথে চলিতে পারে? চলো, তোমায় কোলে করিয়া লইয়া যাইব। ফল যদি না পাওয়া যায়, ফল যদি থাকে আর জল যদি না থাকে, কি হইবে তখন? বিধাতা যেন মূর্তিমান হইয়া বলিয়া গেলেন, তোমাদের পরস্পরের জন্য পরস্পরের মুখে চুম্বনের অমৃত সঞ্চিত রাখিয়াছি, ফল ও জলের কোনো প্রয়োজন হইবে না। আরও কত সমস্ত অসম্ভব কল্পনা, সে আর বলিয়া কাজ নাই। শুনিলে পিকোলোকে বিদ্রুপের হাসি হাসিবেন। নাটক নভেল মোহিনীর বিস্তর পড়া ছিল। সে যে ভালোবাসার পথে পদার্পণ করিল, তাহা বেশ জানিয়া শুনিয়াই করিল। সে পথ বড় পিচ্ছিল। প্রণয় সে পাপিতে নামিতে নামিতেই জল এক কলা হইল। দেখিতে দেখিতে অগাধ জলে গিয়া পড়িল। কি স্নিগ্ধতা তাহার সর্ব শরীরকে আলিঙ্গন করিল। চারিদিকে পদ্মবিকাশ। আহা, ডুবিয়া মরিতেও সুখ আছে। এখন অবধি আশু ডাকিলে মোহিনী আর সহজে তাহাদের বাড়িতে যাইতে চাহিত না। মনে 16 আনা ইচ্ছা যাইবার, কিন্তু বোধ হইত যে সকলে তাহার এই ভাব পরিবর্তন ধরিয়া ফেলিয়াছে, যেন কতকটা অপ্রতিভ হইয়া থাকিত। একদিন শ্যামাচরণবাবু মোহিনীকে দেখিয়া বলিলেন, বাবু, আমার অনেক দিনের সাধ শৈলর সঙ্গে তোমার বিবাহ দি। তাহাকে তুমি তো দেখিয়াছ। তোমার যদি সম্মতি থাকে তো বলো, তোমার পিতা ঠাকুরের নিকট আমি বিবাহের প্রস্তাব করিব। মোহিনী প্রথমটা চুপ করিয়া রহিল। মাটির পানে চাহিয়া কোটের বোতাম ঘোরাইতে ঘোরাইতে অল্প অল্প হাসিতে লাগিল। শ্যামাচরণবাবু তাহার ভাব বুঝিয়া আবার জিজ্ঞাসা করিলেন, কি বলো? মোহিনী হাসিতে হাসিতে বলিল,
তা বেশ তো। গৃহিণী মাঝে মাঝে তাগাদা করেন, মোহিনীর বাপকে যে চিঠি লিখিবে বলিয়াছিলে তার কি হইল? শ্যামাচরণবাবু তো 18 মাসে বছর, তিনি বলেন, এই তো এইবার লিখিব। গৃহিণী বলেন, মেয়ে যেদিকে বলতে নেই বেশ বড় সড় হয়ে উঠল, আর আইবুড়ো রাখা কি ভালো হয়? এরপরে 5 জনে 5 কথা বলবে যে। শ্যামাচরণবাবু বলেন, এখন পড়াশোনার ব্যাঘাত হবে, পরীক্ষাটা হইয়া যাওক, তারপরে প্রস্তাব করব ক্ষণ। এই পড়াশোনার ব্যাঘাত হবে কথা শুনিয়া হাসি পায়, যেন বিবাহের জন্য আর কিছুরই প্রয়োজন নাই, প্রয়োজন শুধু এই শ্যামাচরণবাবুর প্রস্তাব করাটা। সাধে তাকে লোকে বলিত বোম ভোলানাথ। পরীক্ষা শেষ হইল, মোহিনী বাড়ি গেল। আরও 2-3 মাস কাটিল। আজ লিখি কাল লিখি করিয়া এখনো শ্যামাচরণবাবু পত্র লিখেন নাই। বোধহয় বিশ্বাস ছিল বৈশাখের পূর্বে তো বিবাহের দিন নাই, এখন অবধি অনর্থক পত্র লিখিয়া কি হইবে। বৈশাখ মাসে পরীক্ষার ফল বাহির হইল। আশু মোহিনী উভয়েই উত্তীর্ণ হইয়াছে। আশু এই শুভ সংবাদ মোহিনীকে টেলিগ্রাফ করিয়া জানাইল। বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া গেল। এইবার শ্যামাচরণবাবু চিঠি লিখিলেন। মোহিনী ও আশুতোষের পরস্পরের সৌহার্দ্য বর্ণনা করিয়া, মোহিনীর পরীক্ষার ফলে আনন্দ প্রকাশ করিয়া অতিশয় বিনয় সহকারে বিবাহের প্রস্তাব করিলেন। সপ্তাহখানেক পরে উত্তর আসিল। মোহিনীর পিতা মানে বল্লভপুরের জমিদার হরেকৃষ্ণ রায় মহাশয় লিখিয়াছেন, মোহিনীর সহিত আশুতোষের বন্ধুত্বের কথা পূর্ব হইতেই তিনি অবগত আছেন, এবং শ্যামাচরণবাবুর গুণের কথাও তিনি মোহিনীর নিকট সর্বদাই শুনিতে পান। তাহার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, ইহা তো অতি সুখের কথা। তবে দেনা পাওনা সম্বন্ধে একটা কথা কওয়া যে এখন রীতি হইয়াছে, সেটা চুকিয়া গেলেই সমস্তই ঠিকঠাক হইয়া যাইতে পারে। আর সেটা পত্রের দ্বারায় না হইয়া বাচনিক হইলেই উভয় পক্ষের সুবিধা এবং সময় সংক্ষেপ হইবে। অতএব এই অভিপ্রায়ে একবার যদি শ্যামাচরণবাবু অনুগ্রহ করিয়া দিনের কুটিরে পদধূলি দেন, তবে তিনি অত্যন্ত আপ্যায়িত হইবেন। এই পত্র পড়িয়া শ্যামাচরণবাবু যার পরনাই সন্তোষ লাভ করিলেন। গৃহিণীকে বলিলেন, আহা দেখেছ, যেমন ছেলেটি তেমন বাপটি, আজকালকার দিনে এমন কুটুম্ব পাওয়া অতি সৌভাগ্যের কথা। স্থির হইল আগামী শনিবার অফিসের পর যাত্রা করিবেন। পরদিবস একসময় নিরিবিলি পাইয়া শৈলবালা লুকাইয়া উপরোক্ত পত্রখানি পাঠ করিতেছিল। তাহার দিদি সুলোচনা আসিয়া এই চৌর্য কার্যে তাহাকে ধরিয়া ফেলিলেন। ধরা পড়িয়া শৈলর মুখ চোখ কান রাঙা হইয়া উঠিল। দিদি পরিহাস করিয়া বলিলেন, শৈলী, তোর তো আর দেরি সইছে না রে, বাবাকে বলবো এখন যেন এই মাসেই বিয়ে সব ঠিক করে আসেন। বাস্তবিকই পিতার যাত্রাকালে সুলোচনা তাহাকে বলিয়া দিল, বাবা যদি সব ঠিকঠাক হয় তবে এই মাসেই, নয়তো ওই জ্যৈষ্ঠ মাস পড়তেই বিবাহের দিন কিন্তু স্থির করে এসো, সামনের জামাই ষষ্ঠীতে যেন আমরা আমোদ আহ্লাদ করতে পাই। শ্যামাচরণবাবু যথাসময়ে বল্লভপুরে উপস্থিত হইলেন। হরেকৃষ্ণ রায় আদর অভ্যর্থনা করিতে ত্রুটি করিলেন না। মোহিনীদের বাড়িঘর লোকজন শোরসারাবাদ দেখিয়া সেই প্রথম শ্যামাচরণবাবু ভাবিলেন, এমন লোকের ছেলেকে মেয়ে দেওয়া তাহার মতো অবস্থার লোকের পক্ষে অত্যন্ত উচ্চাভিলাষ। তবে নাকি মোহিনীর পিতার পত্রে যথেষ্ট অভয় পাইয়াছিলেন, তাই অনেকটা ভরসা করিলেন। বেলা 9টার সময় তিনি মোহিনীদের বাড়িতে পৌঁছিয়াছিলেন। স্নানাহার করিতে অনেক বেলা হইয়া গেল। রায় মহাশয় বলিলেন, পথশ্রমে তো আপনার ক্লেশ হয়েছে, এবেলা বিশ্রাম করুন, ওবেলা তখন সে সমস্ত কথাবার্তা কওয়া যাবে খন। অপরাহ্নে রায় মহাশয়দের বহির্বাটিতে কতকগুলি ভদ্রলোকের সমাগম হইল।
অনতিবৃহৎ কক্ষটির মধ্যস্থলে দুইখানি চৌকি জোড়া করিয়া পাতা, তাহার উপর আকড়ার একখানি শতরঞ্চ, তাহার উপর রজকালয় হইতে সদ্যপ্রাপ্ত একখানি চাদর বিছানো, কয়েকটি তাকিয়াও স্থানে স্থানে সজ্জিত। রায় মহাশয় জমিদার গর্বে মধ্যস্থলে সুখাসীন। শ্যামাচরণ বাবুকে তিনি সকলের সহিত পরিচয় করিয়া দিলেন। সকলেই বলিলেন, শ্যামাচরণ বাবুর মতো মহাশয় লোকের সঙ্গে কুটুম্বিতা করাচ্ছে আর সুখের কি আছে? রায় মহাশয় একালের লোক ও আচার ব্যবহারের নিন্দা করিয়া সভা কার্যে সূচনা করিলেন। বিবাহে টাকা লওয়া যে একটা রীতি হইয়াছে, তাহার প্রতি নিন্দার ঝোঁকটা বেশি পড়িল। বলিলেন, আমাদের সেসব দিনকাল এক আলাদাই রকমের গিয়াছে। আমার যখন বিবাহ হইয়াছিল তখন তো মনে আছে, 100 টাকা পণ, একটি সোনার আংটি আর একটি চেলির জোর পাইয়াছিলাম মাত্র। আর বুঝি ভরি 10-15 সোনা আর ভরি 50-60 রূপা, ইহাতেই একেবারে ধন্য ধন্য পড়িয়া গিয়াছিল। স্বর্গীয় পিতৃদেব কতই লজ্জিত। বলেন, বৈবাহিক মশাই, আমি ছেলের বিবাহ দিতে আসিয়াছি বই তো ছেলে বিক্রয় করিতে আসি নাই। আর এখন মহাশয়, এই তো সেদিন আমার বড় সম্বন্ধীটির মেয়ের বিবাহ হইল। 50 ভরি সোনা, 200 ভরি রূপা, 1001 টাকা নগদ, তার উপর দান সামগ্রী আছে, খাট বিছানা আছে, বরাভরণ আছে। বরাভরণ কি জাতা মশাই? এ ধরুন না, ঘড়ি, সোনার ঘড়ি, সোনার গার্ড চেন, হীরার আংটি, চেলির জোর, তাছাড়া আবার একটা রূপোর টি সেট। জামাই বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করিয়া চা খাওয়াইবেন, তাই রূপার টি সেট চাই। এই নূতন বরাভরণ সাহেব বাড়ি হইতে আনাইতে প্রায় 200 টাকা লাগিয়া গেল। জামাইয়ের গুণের মধ্যে কি না, এলএ পাশ করিয়া বিয়ে পড়িতেছেন। বাবা জজ কোর্টে সেরেস্তেদার, বিষয় আসয় কিছুই নেই, ওই চাকরি ভরসা। চাকরি তো তালপত্রের ছায়া মশাই, আর যদি চাকরি যায় তবে কাল কি খাইবেন তার কোনো ঠিকানা নাই। আরে ছি ছি, একালে কেবল অর্থ, কেবল অর্থ, অর্থ ছাড়া আর কোনো কথাটি নাই। সমস্ত সকলেই এক বাক্যে রায় মহাশয়ের এমত সমর্থন করিলেন। শ্যামাচরণবাবু মনে মনে বলিলেন, যে যথার্থ ভদ্রলোক হয় সে সর্বদোষাবহ একালেও আপনার ভদ্রতার মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া চলে। একজন ভদ্রলোক বলিলেন, তাহা হইলে এইবার উপস্থিত বিবাহের কথাবার্তা হইয়া যাওক। কর্তা বলিলেন, তবে আমি একবার বাড়ির ভিতরে উহাদের জিজ্ঞাসা করে আসি। বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিতে তাহার বিস্তর বিলম্ব হইল না। তিনি কাগজে লেখা এক সুদীর্ঘ ফর্দ হাতে করিয়া বাহির হইয়া আসিলেন। বাড়ির মেয়েরা ছেলেপিলেকে দিয়া নিজেদের মনের মতো এই ফর্দ লিখাইয়া রাখিয়াছিলেন। রায় মহাশয় বলিলেন, বাড়ির ওয়ারা অলঙ্কার এই চাহেন, তারপর আর যাহা কিছু আছে সে সম্বন্ধে তাহারা কোনো কথা বলিবেন না বলিয়াছেন। আমারই ওপর সমস্ত ভার দিয়াছেন। আমার ইকতারের মধ্যে যাহা রাখিয়াছেন তাহাতে অবশ্যই যথাসম্ভব সুলভে আমি চট্টোপাধ্যায় মহাশয়কে নিষ্কৃতি দিব, কিন্তু মেয়েদের এই ফর্দ হইতে অধিক কমানো আমার সাধ্যায়ত্ত হইবে না। কিন্তু ফর্দ পড়া হইল, তাহার বিস্তারিত বিবরণে পাঠককে ক্লিষ্ট করিব না। এই পর্যন্ত বলিলেই যথেষ্ট হইবে যে শ্যামাচরণবাবুর মুখের হাসি শুকাইয়া গেল, চক্ষু ছলছল করিতে লাগিল, পৃথিবী যেন পদতল হইতে সরিয়া দূরে চলিয়া যাইতে লাগিল। গহনার যাহা ফর্দ বাহির হইয়াছে তাহা খুব টানাটানি কষাকষি করিয়া দিলেও 2000 টাকার 1 পয়সা কমে হইবে না। তারপর পণ আছে, গণ আছে, ফুলসজ্জা আছে, নমস্কারী আছে, নিচেদেরও খরচ আছে। ফল কথা এই যে মোহিনীমোহনকে জামাতা করিতে হইলে অনূন্য 3000 টাকার প্রয়োজন। সম্বলমাত্র গৃহিণীর অলঙ্কারগুলি বিক্রয় করিয়া বড়জোর ওই 1500 টাকা হইতে পারে।
এতদিন ধরিয়া এত সাথে দরিদ্র ব্রাহ্মণ আকাশে যে অট্টালিকা নির্মাণ করিয়াছিলেন, মুহূর্তের মধ্যেই তাহা ধূলিসাৎ হইয়া গেল। অনুনয় বিনয় করিয়া হাতে পায়ে ধরিয়া বলিলে হয়তো কিছু কমিতে পারে, কিন্তু সে আর কত কমিবে? নিজের স্বার্থের মধ্যে তো আসিবে না। ভূমিকায় তো রায় মহাশয় বলিয়াই দিয়াছেন যে গহনার তালিকা হইতে বিশেষ কিছু কমানো তাহার ক্ষমতার বহির্ভূত। কিন্তু মৎস্যমানজন শুনিয়াছি ধরে তৃণে, যদি আর কিছু না পায় সম্মুখে। সুতরাং শ্যামাচরণবাবু মনে করিলেন, কর্তা ইচ্ছা করিলে কি আর অলঙ্কারের তালিকাকে সংক্ষিপ্ত করিতে পারেন না? স্ত্রীলোকের কথাই কথা থাকিয়া যাইবে, এও কখনো হয়? নিজে স্ত্রীর কথা স্মরণ করিলেন। তিনি যদি স্ত্রীকে বলেন ইহা করিতে হইবে, তাহাতে স্ত্রী কি দ্বিরুক্তি করিবেন? কখনোই না। তাই শ্যামাচরণবাবু সহসা হাত দুটি জোর করিয়া রায়মহাশয়ের প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, মহাশয়, আমি কন্যাদায় হইতে যাহাতে উদ্ধার হই, তাহা আপনাকে করিয়া দিতে হইবে। রায় মহাশয় অমনি হাহা করিয়া ওঠেন। আরে করেন কি, করেন কি? আমার সম্মুখে হাত জোর করিয়া আমাকে অপরাধী করেন কেন? আপনি মহাশয় ব্যক্তি ইত্যাদি প্রকার উক্তি করিয়া সবলে শ্যামাচরণবাবু দুই হাত ছাড়াইয়া দিলেন। শ্যামাচরণবাবু বলিলেন, আমি মহাশয় ব্যক্তি নহি, মহাশয় ব্যক্তি তো আপনি। আমি অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র লোক, আমাকে কৃপা করিয়া এ যাত্রা রক্ষা করিতেই হইবে। সভার একজন বলিলেন, আচ্ছা, অত টাকা ব্যয় করা যদি আপনার সাধ্যাতীত হয়, তবে কত ব্যয় আপনি করতে পারেন তাহাই বলুন না। শ্যামাচরণবাবু বলিলেন, মহাশয়গণ, আমি আমার সমস্ত অবস্থা অকপটেই নিবেদন করিতেছি। সমস্ত শুনিয়া আমার প্রতি যাহা বিচার হয় করিবেন খন। আমি 60টি টাকা মাহিনা পাই, একটি ছেলে 3টি মেয়ে, এতগুলি কাচ্চা বাচ্চা লইয়া ঘর করি। তাতে কিঞ্চিত পিতৃদত্ত অর্থ ছিল, তাতেই কষ্টে সৃষ্টে বড় মেয়েটির বিবাহ দিয়েছি। সে টাকার একটি কানা করিয়ার অবশিষ্ট নাই। আছে এখন কেবল ব্রাহ্মণীর গায়ের অলঙ্কার কয়খানি, সেইগুলি বিক্রয় করিলে 1000-1200 টাকা আসিতে পারে। এই টাকার ভিতরে যাহাতে আমার জাতি রক্ষা হয়, সব দিক রক্ষা হয়, সাপও মরে লাঠিও না ভাঙে, তাহাই আপনারা 5 জনে করিয়া দিন। একথা শুনিয়া সভাস্থ সকলে শ্যামাচরণের দুঃখে আন্তরিক দুঃখিত হইলেন। রায় মহাশয়ের মুখে কিন্তু একটু অবিশ্বাসের মৃদু হাসি দেখা গেল। শ্যামাচরণের মতো বোমভোলানাথ লোক যে পৃথিবীতে আছে, তাহা তাহার জ্ঞানের অগোচর ছিল। জমিদারের ঘরের বিয়ে পাশ করা ছেলে সন্ধানে আসিয়াছেন, হাতে কিছুই নাই, এও কি হইতে পারে নাকি? সওদাগরি অফিসে চাকরি করেন, বেতনও না হয় 60 টাকা, তাহাতে কি আসে যায়? অমন কত 60 টাকা রোজগার করেন, তাহার কি কোনো হিসাব আছে? তথাপি রায় মহাশয় বলিলেন, আচ্ছা আচ্ছা, আমি না হয় একবার বাড়ির ভিতরে যাই, বলিয়া কহিয়া দেখি গে মেয়েরা যদি কিছু কমাইতে রাজি হন। বলিয়া উঠিয়া গেলেন। ফিরিয়া আসিয়া বলিলেন, কমাইবার কথা শুনিয়া মেয়েরা অত্যন্ত রুষ্ট হইয়াছেন, বলিয়াছেন তোমার যাহা খুশি তাহাই করো, আমাদের কথা যদি থাকিবেই না, তবে জিজ্ঞেস করবার কি প্রয়োজন ছিল? ইহার পর আর খোসামত করা চলে না। সকল জিনিসেরই একটা সীমা আছে তো। কন্যাদায়গ্রস্ত ব্যক্তিরও আত্মসম্মান একটা সীমার পর আর মাথা নোয়াইতে ঘৃণাবোধ করে। শ্যামাচরণবাবু এইবার একটু শুষ্ক শ্বেত হাসি হাসিলেন, তাহা যেন জমাট অশ্রুর মতো তুষার কঠিন। বলিলেন, তাহা হইলে তো আপনার সঙ্গে কুটুম্বিতার সম্মান আমার অত্যেষ্টে আর নাই। ইহাতে রায় মহাশয় এমন ভাবটা প্রকাশ করিলেন যেন তিনিও অত্যন্ত দুঃখিত। তিনি আর শ্যামাচরণ যেন উভয়েই
এক অত্যাচারী রাজার শাসনাধীনে পীড়িত, তাই সমবেদনা অনুভব করিতেছেন। অপর সকলে মনে মনে ভাবিলেন, ছি, এমন স্ত্রীবশ। যাহা হোক, নিরাশার পাথর বুকে বাঁধিয়া সেই রাত্রেই শ্যামাচরণ গৃহে ফিরিলেন। বাড়িতে একটা আশা আনন্দের যে কোলাহল উঠিয়াছিল, শ্যামাচরণ ফিরিয়া মাত্র তাহা থামিয়া গেল। বাড়িশুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল, গৃহিণীর কান্না পাইতে লাগিল, আর শৈলবালা অত্যন্ত গোপনে বাস্তবিকই ফুঁপিয়া ফুঁপিয়া কাঁদিল। শুধু কি মা বাপের দুঃখ দেখিয়া কাঁদিল, নাকি আরও কিছু কারণ ছিল? আমার তো বিশ্বাস ছিল, কিন্তু সে পণ করিয়া বসিল না, যাহাকে মন পণ সমর্পণ করিয়াছি, সে ছাড়া আর কাহাকেও আত্মদান করিব না, আমি চিরকুমারী থাকিব। সে অত শত জানিত না। তাহার বুকে যে কিসের বেদনা আসিয়া বাঁচিল, তাহা সে ভালো বুঝিতেই পারিল না। গৃহিণী বলিলেন, এখন উপায়? শ্যামাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি আর কি উপায় করিব? ঈশ্বর কি উপায় করেন দেখি। আমি তো হাল ছাড়িয়া দিয়াছি। কিন্তু হাল ছাড়িয়া দিয়া বেশি দিন তিনি থাকিতে পারিলেন না। পাত্রের সন্ধানে বাহির হইতে হইল। ১,১২০০ টাকায় হয় এমন একটি পাত্র। ৫টা হোক আর নাই হোক, 2টা খাবার যেন খাইতে দিতে পারে, আর নিতান্ত মূর্খ গোয়ার মাতাল দুশ্চরিত্র যেন না হয়। অনেক সন্ধান করিতে হইল। অধিকার কি বর্ণনা করিব? এ ভোগ কাহাকে না ভুগিতে হইয়াছে। কয়েকটা স্থানে তো এই হইল এই হইল, সব ঠিকঠাক, কিন্তু আর হইল না। সেই বৈশাখ মাস হইতে আরম্ভ করিয়া পূজা পর্যন্ত এইভাবে কাটিল। পূজার সময় এক স্থানে স্থির হইল ১,০০০ টাকা দিতে হইবে। পাত্রটি উকিল, কিন্তু দ্বিতীয় পক্ষের। তাই বলিয়া বয়স অধিক নয়, কিন্তু এই ৩০-এর মধ্যেই। মেয়েটি বয়স্থা ও সুন্দরী, বিএ-বিএলের পিতা, তাই ১,০০০ টাকাতেই স্বীকৃত হইয়াছেন। স্বীকৃত হইবার আরও একটু বিশেষ গোপনীয় কারণ ছিল। ৫ বৎসর ছেলের স্ত্রী বিয়োগ হইয়াছে। এই 5 বৎসর বিস্তর সাধ্য সাধনাতেও ছেলেকে বিবাহে সম্মত করাইতে পারেন নাই। এবার কোন শুভগ্রহ বলে ছেলে রাজি হইয়াছে। সুতরাং টাকা ইত্যাদির প্রতি লক্ষ্য না করিয়া কার্যটা শীঘ্র সম্পন্ন করিয়া ফেলা আবশ্যক হইয়াছিল। কারণ কি জানি, যদি বিলম্বে মতি ফিরিয়া যায়। ১৭ই অগ্রহায়ণ বিবাহের দিন স্থির হইয়াছে। শ্যামাচরণ গয়নাগুলি একে একে বিক্রয় করিয়া সমস্ত আয়োজন করিতে লাগিলেন। কিন্তু বিবাহের মাসখানেক পূর্বে একটি ভারী দুর্ঘটনা ঘটিল। রান্নাঘরের সম্মুখেই বারান্দায় শৈল বসিয়াছিল। একটা জলখাবার ছোট্ট ঘটির ভিতর বাম হস্তের মাঝের আঙুলটি দিয়া ঘটিটি ঘুরাইতে ঘুরাইতে রান্নাঘরের ভিতর সুলোচনার সঙ্গে গল্প করিতেছিল। এমন সময় উপর হইতে চুন সুরকির একটি চাঙড় খসিয়া সেই হাতের উপর পড়িল। ঘটির কানাটা ভাঙিয়া গেল, আঙুল আধখানা সেই সঙ্গে কাটিয়া গেল। সন্ধ্যা হইতে না হইতেই তার খুব জ্বর হল। পূর্বেই ডাক্তার আসিয়া আঙুলটি দ্বিতীয়বার শানিত অস্ত্রে কাটিয়া ঔষধাদি প্রয়োগ করিয়া গিয়াছিল। ৪-৫ দিনে জ্বর ছাড়িল, কিন্তু আঙুল ভালো হইতে ১৫-২০ দিন লাগিয়া গেল। একে মেয়ের বিবাহ হয় না, তাহার উপর আবার আঙুল কাটিয়া গেল। সবাই খুব সাবধান হল, যেন প্রকাশ হইয়া সম্বন্ধ ভাঙিয়া না যায়। দেখিতে দেখিতে বিবাহের দিন আসিয়া পড়িল। পরপক্ষীয়েরা পল্লীগ্রাম হইতে প্রভাতেই আসিয়া পৌঁছিলেন। তাহাদের জন্য কাছেই একটা বড় বাড়ি ভাড়া লওয়া ছিল, তাহারা সেইখানেই উঠিলেন। বাড়িতে সকলেই আনন্দ করিয়া বেড়াইতেছে,
কেবল শৈলবালার মুখখানি মলিন। মাঝে মাঝে তাহার চক্ষু দুইটি জলে পুড়িয়া উঠিতেছে। তাহার আর সেই পূর্বেকার আকার নাই, যেন সে সম্প্রতি 6 মাসের রোগ শয্যা হইতে উঠিয়াছে। বেলা 10টার সময় গায়ে হলুদ হইল। পরপক্ষীয়দের একটা দাসী গায়ে হলুদের সময় বাড়িতে আসিয়া পড়িয়াছিল। এত সাবধানতা সত্ত্বেও সে দেখিয়া গেল মেয়ের একটি আঙুল কাটা। যথাসময়ে সে বরের পিতার নিকটে গোপনে এ সংবাদ দিতে ভুলিল না। বরকর্তা শুনিয়া তো আশ্চর্য হইয়া গেলেন। তিনি নিজে পুজোর সময় মেয়েকে দেখিয়া আশীর্বাদ করিয়া গিয়াছেন, কিন্তু হয়তো বাম হাতটা কাপড়ের ভিতর লুকানো ছিল, তাই কি অত লক্ষ্য করেন নাই। যাহা হোক, প্রিয় বন্ধু ক্ষুদিরাম খুড়ার সহিত অত্যন্ত গোপনে পরামর্শ আঁটিলেন। বিবাহের পূর্বে কৌশলে এটা জানাজানি করিয়া দিয়া আর 200 টাকা আদায় করিয়া লইতে হইবে। সন্ধ্যা হইল, বিবাহের বাজনা বাজিয়া উঠিল। বর আসিয়া সভাস্থ হইল। ইয়া কোপ, ইয়া চেহারা! পাড়ার ছেলেরা বরকে যে সকলে ঠাট্টা বিদ্রুপ করিবে ভাবিয়া আসিয়াছিল, পরের গম্ভীর মূর্তি দেখিয়া সেসব কিছুই করিতে সাহস করিল না। কিছুক্ষণ পর কন্যাকর্তা যথারীতি গলবস্ত্র হইয়া সভায় নিবেদন করিলেন, আগে লগ্ন উপস্থিত, গাত্রোত্থান করিতে অনুমতি হোক। বর গিয়া বিবাহ মণ্ডপে উপবেশন করিল। শ্যামাচরণ জামাতাকে বরণ করিবার উদ্যোগ করিতেছেন, এমন সময় বরকর্তা বলিলেন, আমাদের একটা চিরকালীন কৌলিন্য প্রথা আছে, তা পালন করিতে হইবে। কন্যাকে সভাতে ডাকা হোক, বর কনের হাতে কিছু মিষ্টান্ন দেবে, তাহার পর বরণ হইবে। ইহা শুনিয়া কন্যাপক্ষীয়রা নিজেদের পুরোহিতের মুখপানে চাহিলেন। পুরোহিত বলিলেন, তাহাতে ক্ষতি নাই, যাহা উহাদের করিবার প্রথা আছে তাহা স্বচ্ছন্দেই করিতে পারেন, আমাদের তাহাতে আপত্তি কি। কনেকে আনা হইল। বরকর্তা বরের হাতে একটি সন্দেশ দিয়া বলিলেন, এইটে তুমি কনের হাতে দাও। কনেকে বলিলেন, মা লক্ষ্মী, হাত পাতো। শৈল বস্ত্রাঞ্চলের মধ্য হইতে কম্পিত দক্ষিণ হস্তখানি বাহির করিয়া দিল। বরকর্তা বলিলেন, না 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 না, এক হাতে কি নিতে আছে মা, 2টি হাতই পাতিতে হয়। শৈল তো কিছুতেই বাম হস্ত বাহির করে না। শ্যামাচরণ দাঁড়াইয়া পলকে প্রলয় জ্ঞান করিতেছেন। অনেক পীড়াপিড়ির পর শৈল বাম হস্তখানি বাহির করিল। সকলেই দেখিল মাঝের আঙুলটির আধখানা নাই। বরকর্তা বলিয়া উঠিলেন, এ কি অঙ্গহানি! পুরোহিত ঠাকুর বলিলেন, শ্রীগুরু শ্রীগুরু, অঙ্গহীনা কন্যা গ্রহণ করিতে শাস্ত্রে যে নিষেধ আছে। ও মুখুজ্জে মশাই, বিবাহ স্থগিত করুন। হ্যাঁ হ্যাঁ, বিবাহ স্থগিত করুন। কন্যাপক্ষীয়রা অতিশয় উষ্ণ হইয়া উঠিল। একজন বলিল, কোথাকার অশাস্ত্রজ্ঞ ভট্টাচার্য, একটা আঙুল কাটিয়া গেলে অঙ্গহীনা হয়, একথা কোন শাস্ত্রে পড়িয়াছেন? ভট্টাচার্য অশাস্ত্রজ্ঞ? ভট্টাচার্য কোন শাস্ত্রে পড়িয়াছেন? তিনি অগ্নিশর্মা হইয়া বলিলেন, কে বেল্লিক, অকাল কুষ্মাণ্ড, আমার যে তোমার শাস্ত্র জ্ঞান অধিক নাকি? শ্যামাচরণ প্রমাদ করিয়া বলিলেন, আপনারা যদি এখন বিবাহ স্থগিত করেন, তাহলে আমার জাতি থাকে কেমন করিয়া। এইবার ক্ষুদিরাম খুড়া সর্বসমক্ষে বরকর্তাকে বলিলেন, কন্যাকর্তা পণ স্বরূপ আরো 200 টাকা ধরিয়া দিউন, তাহা হইলেই মিটমাট হইয়া যাইবে। কি বলো হে ভট্টাচার্য? সেই মাত্র একজন ভট্টাচার্যকে অশাস্ত্রজ্ঞ বলিয়া উপহাস করিয়াছে। ভট্টাচার্য প্রমাণ করিবেন শাস্ত্র জ্ঞান তাহার পূর্ণমাত্রায় আছে। তিনি বলিলেন, টাকা ধরিয়া দিলে শাস্ত্রের হাত হইতে পরিত্রাণ পাওয়া যায় নাকি? সেই স্থানে কন্যাযাত্রী কলেজের একজন জ্যাঠা ছোকরা চশমা আটিয়া দাঁড়াইয়াছিল। সে বলিল, ঢের দেখেছি, আর ভট্টাচার্যগিরি ফলাতে হবে না, নর শব্দরূপ করো দেখি।
ভট্টাচার্য মহাশয় এই তীক্ষ্ণ বিদ্রুপে আসন ছাড়িয়া এক লম্ফে উঠানে নামিয়া পড়িলেন। 2 হাত অতি বেগে ছাড়িয়া বলিলেন, এ বিবাহে যদি আমি মন্ত্র বলাই তবে আমার 14 পুরুষ নরকস্ত হইবে। বরপক্ষীয়রা 5 জন হাহা করিয়া পড়িল। আর আহা ভট্টাচার্য মশাই, আরে করেন কি? ভট্টাচার্য বরকর্তাকে লক্ষ্য করিয়া বলিলেন, যদি ব্রহ্মসাপের ভয় থাকে তবে উঠাও বর। বর বলিল, আমি আঙুল কাটা মেয়ে বিবাহ করিব না বলিয়া সে আসন ছাড়িয়া উঠিয়া পড়িল। পাড়ার যাহারা উপস্থিত ছিল তাহারা বরের এরকম আচরণ দেখিয়া বলিয়া উঠিল, কে বিয়ে করবে না? লাঠির চোটে মাথার খুলি ভাঙিয়া দিব। শৈলবালার মূর্ছা হইয়াছিল। এতক্ষণ কেহ তাহার খবর রাখে নাই। এক দাসী শ্যামাচরণকে ঠেলিয়া বলিল, ও বাবু, নিচে এলিয়ে পড়ল। তৎক্ষণাৎ শৈলকে ধরাধরি করিয়া অন্যত্র পাঠানো হইল। এই গোলমালটা থামিলে বরকে আর খুঁজিয়া পাওয়া গেল না। বলিয়াছি, প্রথমাবধি সে বিবাহ করিতে নিতান্ত অনিচ্ছুক ছিল। পিতামাতার একান্ত উৎপীড়নে বিবাহ করিতে আসিয়াছিল। সে এই সুযোগে চম্পট দিল। মুখে চোখে ঠান্ডা জলের ছাপটা দিয়া বাতাস করিয়া অনেক কষ্টে শৈলবালার চেতনা সম্পাদিত হইল। শৈলর মা কাঁদিয়া বলিলেন, উহাকে আর বাঁচাইয়া কি হবে? উহার যে কপাল পুড়িল। আমরা এতক্ষণ মোহিনীর কোনো উল্লেখ করি নাই। সে কলিকাতাতেই ছিল। আশু বলিল, বাবা, আমি মোহিনীকে আনিয়া বিবাহ দিব। এই বলিয়া মুহূর্তের মধ্যে নিচের ডেস্ক হইতে একখানি বৃহৎ ছুরি বাহির করিয়া লইয়া পাগলের মতো মোহিনীর বাসার উদ্দেশ্যে ছুটিল। বাসার দরজা তখনও বন্ধ হয় নাই। 2-3টা করিয়া সিঁড়ি ভাঙিয়া দোতলার ছাদে গিয়া পৌঁছিল। দোতলার ছাদে একটি মাত্র কক্ষ, তাহাতে মোহিনী একাই থাকিত। দুয়ার বন্ধ, ঘরে আলো জ্বলিতেছে। কম্পিত স্বরে আশু ডাকিল, মোহিনী, মোহিনী, ও মোহিনী। মোহিনী উঠিয়া দুয়ার খুলিয়া দিল। সংক্ষেপে আশু মোহিনীকে সমস্ত ঘটনা বলিয়া বলিল, ভাই, তুমি এ রাত্রিতে আমার ভগ্নীকে বিবাহ করিয়া আমাদের জাতি কুল মান রক্ষা করো ভাই, নয়তো বলো এই ছুরি আনিয়াছি, তোমার সম্মুখে আমি আত্মহত্যা করিব। মোহিনী আপাতমস্তক শিহরিয়া আশুর হাত হইতে ছুরি কাড়িয়া লইল, বলিল, ভাই চলো, আমি তোমার ভগ্নীকে বিবাহ করিব, আত্মহত্যা করিতে হইবে না। মোহিনীর চক্ষু দিয়া দরদর করিয়া অশ্রু বহিল। এই রাত্রে যে শৈলবালার বিবাহ তাহা সে পূর্বাবধি অবগত ছিল। টেবিলের ওপর একখানা কাগজ পড়িয়া রহিয়াছে, তাহাতে সে 2 মিনিট পূর্বে বিসর্জন নাম দিয়া একটি কবিতা আরম্ভ করিয়াছে। তাহার শেষ পংক্তির কালি এখনো শুকায় নাই। চটি জুতা পায়ে আলুথালু বেশে মোহিনী আশুর সঙ্গে চলিল। তখন রাত্রি 10টা হইবে। 1টার মধ্যে শৈলবালার সঙ্গে মোহিনীর শুভ বিবাহ যথাশাস্ত্র সম্পন্ন হইয়া গেল। পাঠক রাগ করিবেন না, ঘটনাটা কিছু নভেলিয়ানা রকমের হইল বটে, কিন্তু এ জগতে বাস্তব জীবনেও তো প্রতিদিন শত শত নভেলের ঘটনা ঘটিতেছে। মোহিনী পিতার বিনা অনুমতিতে তাহার অজ্ঞাতসারে বিবাহ করিয়া ফেলিল। কিন্তু পিতা ইহা শুনিয়া কি বলিবেন? তিনি যদি এই অপরাধ ক্ষমা না করেন? বিবাহের পর এই ভাবনা মোহিনীর ও তাহার শ্বশুরের প্রধান ভাবনা হইল। শ্যামাচরণবাবু কন্যাদায় হইতে উদ্ধার হইয়াছেন। মোহিনীকে জামাতা পাইয়া তাহার বহুদিনের সযত্ন পালিত আকাঙ্ক্ষাটি পূর্ণ হইয়াছে। কিন্তু এই একটা সমস্যার জন্য আনন্দটুকু প্রাণ ভরিয়া উপভোগ করিতে পারিতেছেন না। গৃহিণী বলেন, কে জানে বাবু, কপালে কি আছে, ছেলের মা বাপ বউকে নিলে হয়। শ্বশুর বাড়িতে প্রায়ই মোহিনীর নিমন্ত্রণ হইতে লাগিল। শনিবার তো ফাঁক যাই না।
মোহিনী একদিন শৈলকে বলিল, দেখো শৈল, আমি মনে মনে ভাবি ভাগ্যে তোমার আঙুলটি কাটিয়াছিল, তাই তো, নইলে এতদিন তুমি। আর সে বলিতে পারিল না। সে অবস্থা কি কল্পনাতেও আনিতে পারা যায়? শৈল স্বামীর এই অসমাপ্ত কথাটুকু বুঝিল। পাঠ্যপুস্তকের অনেক কথা তখনও সে সম্পূর্ণরূপে বিস্তৃত হয় নাই। মনে মনে বলিল, ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্যই করেন। মোহিনী যখনই আসিত তখনই শৈলর জন্য কিছু না কিছু শখের জিনিস লইয়া আসিত, কিন্তু শৈল মহা আপত্তি করিত, কিছুতেই লইবে না। বলিত, কোথায় রাখিব, সবাই দেখে ফেলবে যে। মোহিনীও ছাড়িত না, বলিত, দেখে দেখবে, তুমি তো আর চুরি করছো না। শেষকালে শৈলকে লইতে হইত, নহিলে স্বামী রাগ করেন। বিশেষ চেষ্টা করিত যাহাতে কেহ জানিতে না পারে, কিন্তু প্রত্যেকবারই তাহার সকল চেষ্টা নিষ্ফল হইয়া যাইত। ধরা পড়িয়া প্রথম প্রথম লজ্জায় যেন সে মরিয়া যাইত, কিন্তু বার কতক এইরূপ হইতে হইতেই লজ্জা অনেকটা হ্রাস হইয়া আসিল। মোহিনী শৈলকে একবার বলিল, আমাকে পত্র লিখো, নইলে এ শনিবারে কিন্তু আমি আসিব না। শৈল অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, কি লিখতে হয় আমি কি তা জানি? তোমার দিদি তার স্বামীকে যেসব চিঠি লেখেন তা কি তুমি কখনো দেখনি? হ্যাঁ, কতবার দিদি আমাকে দেখিয়েছে। সেই রকম তুমিও লিখবে। শৈল মাথা নাড়িয়া বলিল, না না, সে আমার ভারী লজ্জা করবে, সে আমি পারব না। ও মা, তাহলে দিদির কেন লজ্জা করে না? আগে দিদির মতো বড় হই। একথা বলিয়াই শৈল হাসিয়া ফেলিল। সে বেশ বুঝিল ওজরটি নিতান্তই পঙ্গু হইতেছে। তাহার সমবয়স্কাদের সকলেরই বিবাহ হইয়া গিয়াছে, স্বামীকে সকলেই চিঠি লিখে। চিঠি লিখিতে ইচ্ছা তাহারও হইত, কিন্তু সে কথা কি স্বামীর কাছে স্বীকার করিতে আছে? ছি, বেহায়া মনে করিবেন না। চিঠি লিখিবার জন্য শৈলকে বেশি বড় হইতে হইল না। 2-3 সপ্তাহ বয়স বাড়িতে না বাড়িতেই সে স্বামীকে চিঠি লিখিতে আরম্ভ করিল। প্রথম প্রথম চিঠিগুলি নিতান্তই ক্ষুদ্রাকৃতি হইত, ক্রমে বাড়িয়া বাড়িয়া 2-3 পৃষ্ঠা করিয়া হইতে লাগিল। কোনো বিশেষ কথা থাকিলে 4 পৃষ্ঠাও পুড়িয়া যাইত। ভবিষ্যৎ সম্বন্ধে একটা দারুণ দুর্ভাবনা বহন করিয়াও এই নবদম্পতির জীবন বেশ সুখে কাটিতে লাগিল। ক্রমে গ্রীষ্মাবকাশ নিকটে আসিল। মোহিনীকে বাড়ি যাইতে হইবে। 2-3 মাস দেখাশোনা হইবে না, এই আশঙ্কায় দুইজনে অত্যন্ত কাতর হইয়া পড়িল। শৈল বলিল, কোন উপলক্ষ করিয়া মাঝখানে একবার কলিকাতায় আসিতে পারিবে না? মোহিনী বাড়ি গেলে বাড়ির লোক তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। মুখচক্ষুর ভাব যেন সমস্তই পরিবর্তিত হইয়াছে। মোহিনী কি যেন ভাবে, ভাবিতে ভাবিতে একদিক পানে শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকে। কারণ জিজ্ঞাসা করিয়া কেহ কোনো উত্তর পায় না। একদিন একজন পাড়ার প্রবীণা দিদিমা মোহিনীর সাক্ষাতে তাহার মাকে বলিলেন, ছেলে বড় হয়েছে, বিয়ে দাওনি তাই ওরকম মন গুমিয়ে থাকে। ইহা শুনিয়া মোহিনী ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরক্ষণেই তাহার মুখ শুকাইয়া বিবর্ণ হইয়া গেল। মোহিনীর মা ইহা লক্ষ্য করিলেন। সে অন্যত্র চলিয়া গেলে তিনি দিদিকে বলিলেন, ঠিক বলেছ বাছা, আমি কর্তাকে বলে শীঘ্রই ওর বিবাহ দিতেছি। গ্রামের পোস্টমাস্টার মোহিনীর একজন প্রিয় বন্ধু। তাহাকে বলা ছিল, মোহিনীর পত্রাদি বাড়িতে না পাঠাইয়া যেন ডাকঘরেই রাখা হয়, মোহিনী স্বয়ং গিয়া লইবে। একদিন পোস্টমাস্টার কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়াছিল। যথাসময়ে ডাক আসিল। অধীনস্থ পিয়ন নিজেই ব্যাগ খুলিয়া পত্রগুলি বিলি করিল। পল্লীগ্রামের ডাকঘরে এরকম মধ্যে মধ্যে হয়েই থাকে। দৈবক্রমে
সেই সঙ্গে শৈলবালার লিখিত মোহিনীর একখানি পত্র ছিল। তাহা মোহিনীদের বাড়িতে আসিয়া পড়িল। এত লোক থাকিতে পত্রখানি কি চাই মোহিনীর ছোট বোন মালতীর হাতেই পড়িতে হয়? মোহিনী তখন বাড়ি নাই। পত্রখানির আবরণ রঙিন, সমচতুষ্কোণ, এসেন্সের গন্ধে ফুরফুর করিতেছে। মালতীর কেমন সন্দেহ হইল। তৎক্ষণাৎ সে জল দিয়া পত্রখানি খুলিয়া ফেলিল। পত্র পড়িয়া তো মালতী একেবারে অবাক। ছুটিয়া মার কাছে গিয়া বলিল, মা, সর্বনাশ হয়েছে, দাদা স্বভাব চরিত্র বিগড়ে গেছে। মা পত্রখানি পড়িয়া দেখিলেন। মেয়ের কথায় তাহার কোনো সংশয় রহিল না। ও বাড়ির বড় বউ এই সময় আসিয়া পৌঁছিলেন। তিনি পত্র পড়িয়া বলিলেন, আমি জানি আমার খুড়তুতো ভাই কলেজে পড়ত, তারও ওই রকমই। সেও চিঠি ধরা পড়াতে জানাজানি হয়েছিল। তারপর আমরা ধরে বেঁধে তার বিয়ে দিলুম। এখন রোগ শুধরেছে, একেবারে বউয়ের কেনা গোলাম হয়ে রয়েছে। তা তোমরাও মোহিনীর বিয়ে দিয়ে ফেলো না। গৃহিণী বলিলেন, আমরা যে জানতে পেরেছি তা যেন মোহিন না শোনে। হয়তো বাছা লজ্জায় আত্মহত্যা করে ফেলবে, আর নয়তো বিবাগী হয়ে বেরিয়ে যাবে। চিঠি জুড়ে ঠিকঠাক করে তোমরা রেখে দেও গে। তাহাই হইল। মোহিনী যথাসময়ে আসিয়া পত্র পাইল। খুলিতে গিয়া দেখে পরিষ্কার একটা জলের দাগ। একবার খুলিয়া আবার যে বন্ধ করা হইয়াছিল তাহাতে তাহার সন্দেহ রহিল না। ভাবিল বাড়িতে কেহ নিশ্চয়ই ইহা খুলিয়াছে। কিন্তু পত্রের ভিতর একটা পুনশ্চ ছিল। হয়তো শৈলবালাই পত্র বন্ধ করিয়া ওই পুনশ্চটির জন্য আবার খুলিয়া থাকিবে। যাহা হোক, বিস্ময়ে সন্দেহে মোহিনী পত্রখানি ডেস্কে বন্ধ করিয়া রাখিল। গৃহিণী যথাসময়ে এ কথা কর্তার কানে তুলিলেন। কর্তা বলিলেন, খেবেছ নাকি? এও কি সম্ভব? এ হয়তো কোনো বন্ধু ইয়ার কি করে ওরকম লিখেছে। ছেলে ছেলে ওরকম হয়। গৃহিণী মনে মনে বলিলেন, হে মা কালীঘাটের কালী, তাই যেন হয়। আমার বাছার এই দুর্নাম যেন বেঁচে থাকতে আমায় শুনতে না হয়। পরদিন একথা ও বাড়ির বড় বউ শুনিয়া বলিলেন, আচ্ছা, এই বিষয়ের তদন্ত আমরা করছি। মোহিনীর অনুপস্থিতিতে বড় বউ মালতীকে লইয়া ভিন্ন চাবি দিয়া মোহিনীর কলিকাতার তোরঙ্গ খুলিয়া ফেলিলেন। বিস্তর খুঁজিতে হইল না। একখানি লাল রেশমি রুমালে বাঁধা এক তারা চিঠি, সবই এক হস্তাক্ষরে লিখিত। সবগুলি প্রণয়ের চিঠি। প্রিয়তম, প্রাণসখা, অভিন্ন হৃদয় ইত্যাদি বলিয়া আরম্ভ। তোমার শৈলবালা, তোমার আমি, তোমার সই, তোমার সাথে সই ইত্যাদি বলিয়া শেষ। অনেকগুলাতেই লেখা, তুমি শনিবারে নিশ্চয় আসিবে, আশা দিয়া নিরাশ করিও না। বেশি পড়বার সময় নাই, কি জানি যদি হঠাৎ মোহিনী আসিয়া পড়ে। সমস্ত চিঠি পড়িলে কিন্তু প্রকৃত কথা প্রকাশ পাইতে পারিত। কারণ আমরা জানি একখানিতে লেখা ছিল, আমাকে গোপনে বিবাহ করিলে মা বাপ জানিলেন না, এবার কি উপায় হবে, ইত্যাদি ইত্যাদি। বড় বউ ও মালতী আসিয়া মাকে বলিল, মা, আমার আর কোনো সন্দেহ নেই, গাদা গাদা চিঠি। এই বলিয়া সংক্ষেপে দুই চারিখানির মর্মও শুনাইয়া দিল। মা শুনিয়া বাষ্পাকুল লোচনে ঠাকুর দেবতার কাছে মানত করিলেন, বাছাকে আমার টাকিনির হাত থেকে বের করার উপায় করো, আমি পূজা দিব। সমস্ত কথা শুনিয়া কর্তা আর কিছু বলিতে পারিলেন না। গৃহিণী বলিলেন, আর ওকে কলকাতায় পাঠিয়ে কাজ নেই, একটি সুন্দরী ডাগর মেয়ে দেখে বিয়ে দাও, আমি একটি পয়সাও চাইনে। কর্তা বিরক্তির সহিত বলিলেন, হ্যাঁ, এতদিন তো কোন কালে বিবাহ হয়েই যেত, তুমি যে এক 12 হাত লম্বা পদ্ম বের করে বসলে। ব্রাহ্মণ মনক্ষুণ্ণ হয়ে অভিশাপ দিতে দিতে চলে গেছে, তার সাপেই তো এসব হলো। গৃহিণী বলিলেন, তার মেয়েকে যদি মইনের পছন্দ হয়ে থাকে তবে তারই সঙ্গে বিয়ে দাও, তারা যা পারে তাই দেবে।
কিন্তু কর্তা এ প্রস্তাবে রাজি হইলেন না। বলিলেন, আহা, তাও কি হয় নাকি? একবার ফিরিয়ে দিয়েছি, আবার কোন মুখে বিবাহের প্রস্তাব পাঠাবো? দেশে কি আর সুন্দরী মেয়ে নেই নাকি? গৃহিণী বলিলেন, তা যেখানে ইচ্ছে হয় দাও, কিন্তু আর দেরি করলে চলবে না। সেই গ্রামেই অবিলম্বে একটি বিবাহযোগ্য কন্যা বাহির হইল। যখন টাকা কড়ি সম্বন্ধে আর হাঙ্গামা নাই, তখন মনোমতো পাত্রীর অভাব কি? 1 সপ্তাহের পর বিবাহের দিন স্থির হইল। মোহিনী বলিল, আমি বিবাহ করিব না। অনেক পীড়াপিড়ি, অনেক কান্নাকাটি চলিল। শেষে মোহিনী মাকে বলিল, আমার একটা প্রস্তাব আছে, তাতে যদি আপত্তি না করো তবেই আমি বিবাহ করিতে সম্মত। কি প্রস্তাব বাবা? শ্যামাচরণ বাবুদের সপরিবারে এ বিবাহে নিমন্ত্রণ করিতে হইবে। হ্যাঁ, সে আর বিচিত্র কি? তবে কেমন একটা দেখায় না, যে মেয়ের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল তা তো বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, সে তো অগ্রহায়ণ মাসেই হয়ে গিয়েছে। মা বলিলেন, আচ্ছা, কর্তাকে বলে দেখব। বহু কষ্টে কর্তা রাজি হইলেন। মোহিনী স্বয়ং কলিকাতায় গিয়া ইহাদিগকে আনিতে চাহিল, কিন্তু কেহই তাহাতে সম্মত হইলেন না। সকলেই সন্দেহ করিলেন, এ কেবল পালাইয়া বিবাহ বন্ধ করিবার একটি ছল মাত্র। অগত্যা মোহিনী এক দীর্ঘ পত্রে সমস্ত কথা শ্বশুরকে জানাইল। যাহা যাহা ঘটিয়াছে হকপটে তৎসমুদি বর্ণনা করিল। বলিল, ঘটনার গোপন রাখা চলে না। আমি যেমন আপনাদের বিপদে সহায়তা করিয়াছি, আপনি সেইরূপ আমাকে এই বিপদ হইতে মুক্ত করুন। আমি পারিব না, আপনি আসিয়া সমস্ত খুলিয়া বাবাকে বলুন। আর যে ব্রাহ্মণকে কন্যাদায় হইতে মুক্ত করিবেন বলিয়া বাবা প্রতিশ্রুত হইয়াছেন, সেই ব্রাহ্মণের কন্যার সহিত আশুর বিবাহ দিন। তাহা হইলেই সকল দিক রক্ষা হয়। শ্যামাচরণের পত্র পাইয়া অনেক কষ্টে তিনি অফিস ছুটি নিলেন। যেদিন বিবাহ, সেই দিন বেলা 10টার সময় সপরিবারে মোহিনীদের বাড়ি আসিয়া পৌঁছিলেন। সেই বৈঠকখানা আবার আজ লোকপূর্ণ। স্বর্ণকার বিবাহের অলঙ্কার লইয়া উপস্থিত। রায়মহাশয় মধ্যস্থলে বসিয়া সভা উজ্জ্বল করিতেছেন। শ্যামাচরণবাবুও সেখানে গিয়াই বসিলেন। রায়মহাশয় ভারী অপ্রতিভ, আদর অভ্যর্থনা যেন একটু অতিরিক্ত মাত্রাতেই করিলেন। বেলা হইয়াছে, স্নানাহারের জন্য অনুরোধ করিলেন। শ্যামাচরণবাবু বলিলেন, আমাকে যদি একটা ভিক্ষা দেন তবেই আমি আহার করিব। অত্যন্ত উৎসুক হইয়া কর্তা জিজ্ঞাসা করিলেন, ব্যাপারখানা কি বলুন তো? তখন সেই গৃহপূর্ণ লোকের সম্মুখে শ্যামাচরণবাবু কন্যার বিবাহের ইতিহাস আত্মপান্ত বিবৃত করিলেন। তাহার পর মোহিনীর পত্রখানি বাহির করিয়া পাঠ করিলেন। শেষে সহসা রায়মহাশয়ের পাদখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনার বিনা অনুমতিতে যে এ কার্য হইয়াছে, আর এতদিন যে আপনার নিকট ইহা গোপন রাখা হইয়াছে, ইহার জন্য আমাকে আর আপনার পুত্রকে ক্ষমা করিতে হইবে। সকলেই বলিল, যাহা হইয়াছে তাহা ভালোই হইয়াছে। এমন বিপদে মোহিনী যে ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছে, সে তো কুলোচিত কার্যই করিয়াছে। রায়মহাশয়েরা গ্রামের জমিদার, বংশাবলী ক্রমে চিরদিনই বিপন্নের বন্ধু। হরেকৃষ্ণবাবু বৈবাহিককে সাদরে উঠাইয়া বলিলেন, ভাই, আমি সর্বান্তকরণে তোমাকে ক্ষমা করিলাম। তোমার সঙ্গে সম্বন্ধ বন্ধন হয় ইহা পূর্ব হইতেই আমার ইচ্ছা ছিল। নারায়ণ সেই ইচ্ছা পূর্ণ করলেন। এখন তোমরা বসো, আমি বধূমাতার মুখ দেখিয়ে আসি। স্বর্ণকারের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার লইয়া রায়মহাশয় বধূ দেখিতে অন্তঃপুরে প্রবেশ করিলেন। বাড়ির লোক তো শুনিয়া অবাক। বিস্ময়ের ঢেউ কতকটা প্রশমিত হইলে বধূকে বরণ করিবার থম পড়িয়া গেল। সন্ধ্যাবেলায় শ্রীমান আশুতোষের সহিত সেই কন্যার শুভ বিবাহ সম্পন্ন হইল। মেয়েরা ছাড়ে নাই, কিন্তু মোহিনীকেও বাসরে গিয়া গান গাইতে হইয়াছিল।
ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। বলেছিলাম না, গল্প থেকেও আবার হয়তো ফিরে যাব আমাদের বিশ্বজয়ী মেয়েদের গল্পে। আচ্ছা, আমাদের এই গল্পের নায়িকাকে দেখলেন? হ্যাঁ, শেষে গিয়ে সব ঠিকঠাক হয়ে গেল বটে, কিন্তু তার দুবার বিয়ে ভেঙে গেছিল। একবার পণ দিতে পারেনি তার বাবা, আরেকবার তার আঙুল কেটে গেছিল, যেখানে তার নিজের কোনো দোষ নেই। ভেবে দেখুন তো, ওরকম একটা পরিস্থিতিতে একদিন দাঁড়িয়েছিলাম আমরা। অমন ঘটনা তখন ঘরে ঘরেই ঘটত। 2-এর বেশি 3টে মেয়ে জন্মালে তখন বাবা মা নাম রাখত আন্নাকালী, খান্তমণি। অথচ সন্তান জন্মানোই কিন্তু ইতি পড়ত না। ছেলে যত ইচ্ছে হোক, মেয়ে যেন না হয়। তাতে সমাজেরও দায় রয়েছে, কন্যা দায় বড় দায়। সেখান থেকে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ভারতের ওমেন্স ক্রিকেট দলের ভিত তৈরি করে দিয়েছেন ঝুলন গোস্বামী, আর সেই ভিতে দাঁড়িয়ে ছক্কার পর ছক্কা মারছে একমাত্র বিশ্বকাপ জয়ী বাঙালি রিচা ঘোষ। এরাই প্রমাণ, জানেন তো, সমাজ বদলেছে, বদলাচ্ছে আরো। না, আজও পণের জন্য অশান্তি হয় না এটা আমি বলবো না, হচ্ছে, কিন্তু সংখ্যাটা না অনেক কমেছে। আর সেটা কমেছে এই রকম মেয়েদের জন্যই। আমার একজনও বান্ধবী নেই যারা অন্তত নিজের হাত খরচ জোগাড় করার মতো রোজগার করেন না। আরেকটু চেষ্টা করি আমরা, কেমন হবে? সত্যিকারের ফেমিনিজম জিতবেই একদিন। তারপর নারী পুরুষ সবাই হাতে হাত রেখে শান্তিতে বাঁচব আমরা। শুধু সেই দিনটার জন্য লড়তে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে লড়তে হবে। যাক, আজ তবে এই পর্যন্তই। আবার ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। এখন থেকে তো সপ্তাহে 2বার। ও হ্যাঁ, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।